আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো এসএসসি পরীক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন নিয়ে। তার আগে একটু কিছু কথা বলে রাখি। জুলাইয়ের পরে বাংলাদেশের পরিস্থিতিটা এমন গেছে, যারা সরকারে থাকে বা সরকারের আশেপাশে থাকে তারা একটা আন্দোলন দেখলে মনে করে যে এই বুঝি জুলাই আসলে এই বুঝি সরকারের পতন ঘটলো। একই সাথে যারা সরকারের বিপক্ষে থাকে তারা মনে করে যে আরেকটা জুলাই ঘটানো খুবই সহজ এবং সরকার ফেলে দেওয়া খুবই সহজ। হ্যাঁ, বাস্তবতা আসলে এর ধারে কাছেও নাই। বাংলাদেশের জুলাই আরেকটা হবে না কখনো। হলেও এখন যে অবস্থায়, এই অবস্থায় কখনো সম্ভব না। এবার আসি পরবর্তী পয়েন্টে, শিক্ষার্থীদের যে আন্দোলন। আমি অনেকগুলো ইন্টারভিউ দেখছি শিক্ষার্থীদের। সেখানে বেশিরভাগ সময় শিক্ষার্থীরা বলার চেষ্টা করছে যে প্রশ্নপত্র অনেক কঠিন হয়েছে, এ কারণে তারা শিক্ষামন্ত্রীর বিপক্ষে আন্দোলন করতেছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায়। আমি আমার নিজের অভিজ্ঞতা বলি। 2017 সালে আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম। সে সময় ঢাকা বোর্ডের খুব সম্ভবত পাশের হার ছিল 69 পয়েন্ট সামথিং, আর কুমিল্লা বোর্ডের পাশের হার ছিল 49 পয়েন্ট সামথিং। আমি কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী ছিলাম। আপনি জাস্ট ইমাজিন করেন, এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের পাশের হার 49 পয়েন্ট সামথিং, অর্থাৎ অর্ধেকের বেশি শিক্ষার্থী ফেল। আমরা তো আন্দোলন করা দূরের কথা, একটা মানববন্ধন পর্যন্ত করতে পারিনি। তারা আশেপাশের বোর্ডগুলোর রেজাল্ট দেখলে আপনি চমকায় যাবেন যে কারিগরি শিক্ষা বোর্ডের পাশের হার তখন ছিল 80%-এর উপরে। আমার বেসের অন্তত 10-12টা স্টুডেন্টের খুব বেশি সম্ভাবনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার। রেজাল্টের কারণে অনেকেরই হয় নাই। হ্যাঁ, এর ভুক্তভোগী কুমিল্লা বোর্ডের অনেক মানুষ ছিল। আন্দোলন তো দূরের কথা, মানববন্ধন করারও চিন্তা কেউ করতে পারে নাই। সবাই ভাবতো যে হাসিনার বিপক্ষে আন্দোলন করা মানে জেলে যাওয়া, গুম হওয়া, খুন হওয়া। মানে ওই সময়কার পরিস্থিতিটা যখন মাথায় আসে না, তখন মানে আমরা আসলে খুব সহজে ইতিহাস ভুলে যাই। এটা আমাদের জাতিগত সমস্যা। হ্যাঁ, এখন আসি শিক্ষামন্ত্রীর যে সমস্যাটা। আমার কাছে মানে নিরপেক্ষভাবে ভাবলে এসএসসি পরীক্ষাটা উনি যে সময়টায় নিছে, এটা আসলে না নিলেও পারতেন। আর এটার একক দায়ভার শিক্ষামন্ত্রীর উপরে কখনো পড়ে না। শিক্ষামন্ত্রী আসলে একজন ব্যক্তি, তার আশেপাশে অনেক ব্যক্তিদের সাথে সালা পরামর্শ করেই ওনাকে চলতে হয়। আর অবশ্যই ওনার কিছু সমস্যা আছে। উনি শিক্ষামন্ত্রী হওয়ার পরে ওনার বিভিন্ন ইন্টারভিউ দেখে মনে হচ্ছিল যে উনি আসলে বাংলাদেশের পাটাকেষ্ট, এবং ওনার কথাবার্তা, স্বভাব দেখে বারবার মনে হয় যে উনি আসলে রাজনীতিটা খুব ফেসবুক কেন্দ্রিক করতে চান। এটা অনেক বড় ভুল। আমি খুব ছোট মানুষ, সে জায়গা থেকে বলতে পারি। এখন আসেন বিএনপির বিষয়ে আমি কিছু কথা বলি। এই আন্দোলনের ফলে বিএনপির অনেক অ্যাক্টিভিস্টদের আচরণ দেখে মনে হচ্ছিল যে তারা খুবই হলো যে ভয়ের মধ্যে পড়ে গেছে। কি, আমার দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হয় বাংলাদেশে কোনো একটা আন্দোলন হলেই অতি সচেতন হওয়া সমস্যা, আবার হেলাফেলা করাটাও ভুল হবে আমার দৃষ্টিতে। সচেতন থাকা ভালো, বাট অতিরিক্ত এক্সাইটমেন্ট আসলে ভুল কিছু বয়ে আনে। কারণ হলো যে এতে করে সরকার পরিচালনার যে অনুঘটকগুলো, সেগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ে যদি আপনার কনফিডেন্স লেভেল খুবই লো থাকে। কোনো একটা আন্দোলন দেখলে আপনি ভয় পেয়ে যান। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমার কাছে মনে হয় যে আমার খুব করে বলা উচিত যে দেখেন, 71-এ বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, আবার 71 টানতে হলো, যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটা মানুষের মনে খুব ভালো করে গেঁথে আছে। আপনি যদি খুব বড় সড়ো গবেষণার দরকার নাই, একটু হালকা পাতলা একটা রিসার্চ করেন এটার উপরে, দেখবেন যে কয়েক বিলিয়ন ডলারের একটা প্রসারণ আছে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বাংলাদেশে। 71 থেকে শুরু করে আজ অবধি বিভিন্নভাবে প্রচারণা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক হয়। ফলে এটার অনেক বড় বেনিফিশিয়ারি হলো আওয়ামী লীগ। বিএনপি মুক্তিযুদ্ধের সময় দল না হওয়ার পরেও মুক্তিযুদ্ধদের সংগঠন, সে একটা সময়ের পরে ডানপন্থীদের পাল্লায় পড়ে সে এমন একটা পর্যায়ে চলে গেছে যে মানুষ, যারা কমন পিপল, তাদের কাছে ধারণাটা এমন ছিল যে বিএনপি আসলে মুক্তিযুদ্ধকে ওন করে না। আওয়ামী লীগ তো এই ন্যারেটিভটা বাজারে ছড়াইতো, বিএনপি মানে পাকিস্তান। এবার জুলাই নিয়ে বলি। জুলাই প্রায় 2000-এর বেশি মানুষ নিহত হয়েছে। আমি যদি জাতিসংঘের রিপোর্টটাও ধরি, 1400 মানুষ নিহত হয়েছে।
জুলাইয়ের পরে সাংস্কৃতিক অঙ্গনে জুলাই কেন্দ্রিক যতগুলা অনুষ্ঠান বা হলো নাটক নানান জিনিস করার আছে, হওয়ার কথা ছিল, তার কিছুই হয় নাই। ইউনূস সরকারের আমলে মোস্তফা সরোয়ার ফারুকী সাংস্কৃতিক উপদেষ্টা ছিলেন, উনি অনেক চেষ্টা করছেন, তাও যথেষ্ট ছিল না। বিএনপি সরকার আসার পরে এখন যিনি সংস্কৃতি মন্ত্রী, ওনাকে দেখলে মনে হয় উনি সারাক্ষণ ঘুমাচ্ছেন। আর ওনার ভাবখানা বা হলো ওনার ব্যাকগ্রাউন্ড, ওনার সম্পর্কে খুব ভালো ধারণা মানুষেরও নাই। হ্যাঁ, তো বিএনপি যখন ক্ষমতায় 2001 থেকে 2006, তারও আগে 1991 থেকে 96, সেই সময়টায় বিএনপি মানে কট্টর ডানপন্থী এবং ডানপন্থীদের পাল্লায় পড়ে বিএনপি মনে হয়েছিল যে আমি যদি মুক্তিযুদ্ধ কেন্দ্রিক কোনো প্রচারণা করি বা হলেও সভা সমাবেশ অনেক বেশি করি, তার মানেই আমি হয়তো দেশের একটা অংশের খুব বিপক্ষে চলে যেতেছি। মানে বিএনপির সবসময় একটা ঘেরা করলে ফালানো হয় রাজনীতির। এখন বিএনপিরে এমন একটা ঘেরা করলে ফালানো হচ্ছে রাজনীতি যে বিএনপি মনে হইতেছে যে আমি যদি জুলাই কেন্দ্রিক সাংস্কৃতিক জাগরণ অনেক কিছু করি সাংস্কৃতিক জায়গায়, তাহলে এটার বড় বেনিফিশিয়ারি হইব জামাত ইসলাম। তো আমার কি দরকার, আমারও তো দরকার নাই। মানে এটাও একটা ভুল ধারণা। জুলাইতে যে বিএনপি অনেক অবদান ছিল সেগুলো যদি মানুষের সামনে তুলে ধরে, আমার কাছে মনে হয় যে বিএনপি খুব ভালো অবস্থান থাকবে। এই যে একটা ফাওয়া লাভ দিলাম না, এটা কেন দিলাম জানেন? হাসিনা সরকারের পতন ঘটছে মাত্র 2 বছর। আমি ভিডিওতে দেখলাম একটা মেয়ে বলতেছে যে হাসিনারে সে ব্যাকসায়। মানে 2 বছরের মাথায় মানুষ ভুলে গেছে যে হাসিনা সরকার কি ছিল। এটা যে মানে একটা রাষ্ট্রের জন্য, একটা রাষ্ট্রের মানুষের জন্য কি পরিমাণ অপরিমাণদর্শী কথাবার্তা বা ইতিহাস ভুলে যাওয়া একটা রাষ্ট্রের মানুষের জন্য কি পরিমাণ ক্ষতিকর, আপনি এটা একটা বড় উদাহরণ হতে পারে। এবং রাষ্ট্র পরিচালনার সাথে যারা আছে তারা এটা ভাবা উচিত বারবার করে যে 2 বছরের মাথায় মানুষের চিন্তা জগতে পরিবর্তনটা কেন আসলো, কেন আমরা জুলাইয়ে যে অনেক করুণ গল্প ছিল সেগুলো মানুষের সামনে নিয়ে আসতে পারিনি, কেন দেশের মুষ্টিমেয় মানুষ জুলাইয়ের সাথে নিজেরে মানে জুলাই ফিল করতে পারে না, জুলাই সে সময়টা এখন ভুলে গেছে, মানুষের স্মৃতির জায়গাতে এখন জুলাই নাই, কেন নাই? মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে পরিমাণ অনুষ্ঠান বাংলাদেশে হয়েছে, জুলাই কেন্দ্রিক যদি 10%ও হইতো, আমার কাছে মনে হয় যে একটা সমস্যা হাসিনার যে রাজনৈতিক সেই সময়কার যে সময় ছিল 2009 থেকে 2024 পর্যন্ত, যে দুর্বিষহ শাসন ব্যবস্থা ছিল হাসিনার সময়, সেটা মানুষ এত সহজে ভুলে যেত না। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে বিএনপির এই জিনিসগুলোতে খুব ভালো ফোকাস করা উচিত। সবাই ভালো থাকবেন।